ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি মৈনাক আর আপনারা দেখছেন মৈনাক এক্সপ্লেন্ড ইউটিউব চ্যানেল। তো অবশেষে তুফান দেখে ফিরলাম, তুফানের রিভিউ করব। আমি এখন আছি স্টেশনে, তোমরা দেখতে পাচ্ছ কৃষ্ণনগর স্টেশনে এখনও আমি আছি, এখনও যেতে পারিনি। তো তুফানটা কেমন লাগলো? তুফান কিন্তু একটা গুড ফিল্ম, অ্যাজ এ সেলিব্রেটেড ফিল্ম। এবার অনেকে বলছে এটা কেজিএফ অ্যানিমালের কপি। এটা একটা সেলিব্রেটেড সিনেমা, কোনো কপি আমি এখানে বুঝতে পারলাম না কোন জায়গাটা এখান থেকে কপি মনে হলো। যাদের মনে হয়েছে তাদের ভাই মনে হয়েছে, আমার মনে হয়নি। এই তুফানের যদি গল্পটা একটু করে বলি, শাকিব খানের এখানে ডবল রোল রয়েছে, একটা হলো তুফান আর একটা হলো শান্ত। তো তুফান এবং শান্ত, তুফান নিজের বায়োপিক বানাতে চায় আমরা যেটা বুঝলাম, এবং শান্ত আর তুফান হুবহু একই দেখতে। এবং তুফান কিন্তু শান্তকে দিয়ে এখানে কিন্তু একটা গ্যাংস্টার মানে বিভিন্ন রকম ডিল, বিভিন্ন রকম যেগুলো করাচ্ছে ওগুলো অ্যাক্টিভিটিস কিন্তু করাচ্ছে। এবং আমরা যদি দেখতে পাই এখানে শান্তর ক্যারেক্টার কিন্তু একদম সৎ ক্যারেক্টার, কিন্তু লাস্ট মুহূর্তে কী হচ্ছে সেটা দেখার জন্য অবশ্যই সিনেমাটা দেখতে হবে। এখানে মিমি চক্রবর্তীর কিন্তু একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। সিনেমার লাস্টে গিয়ে কিন্তু মিমি চক্রবর্তীর ক্যারেক্টারটাকে আমরা প্রপারলি বুঝতে পারি। এবং নাবিলা, মাসুমা রহমান নাবিলা অ্যাজ এ ফ্যাশন ডিজাইনার মানে কস্টিউম ডিজাইনার, তার কিন্তু একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে এই সিনেমাতে। মানে ছোটোখাটো এলিমেন্টসে তাকে দেখা গিয়েছে এই সিনেমাতে। যদি মেন একটা কথা বলি সেটা হলো চঞ্চল চৌধুরী, যাকে নিয়ে ভিডিওটা যদি না বলি কেমন লাগলো, তো চঞ্চল চৌধুরীকে কথা বলতেই হবে। চঞ্চল চৌধুরীর অভিনয় কিন্তু মারাত্মক। চঞ্চল চৌধুরী, আকরাম খান যেটুকু টাইম এসেছে এখানে, চঞ্চল চৌধুরী, আকরাম খান, তার ক্যারেক্টার কিন্তু ভীষণ একজন স্ট্রং ক্যারেক্টার। এবং আকরাম খান সেও কিন্তু লাস্টে অনেক কটা হাসপাতালে মার্ডার করলো। এবং তুফান যে ক্যারেক্টারকে নিয়ে কথা বলতে হবে, তুফান ক্যারেক্টারটা কিন্তু অ্যাজ এ ডেঞ্জারাস ক্যারেক্টার বলা যেতে পারে। কারণ এখানে তুফান ক্যারেক্টার যেটা বুঝলাম, সে কিন্তু নিজের আব্বাকে মানে বাবাকেও কিন্তু খুন করতে চায় না। মানে সে অরিজিনাল বাবা নয়, তার বাবাকে অলরেডি 15 মানে শাকিব খানের যখন ক্যারেক্টারটার 15 বছর বয়স তখনই কিন্তু তুফানের হয়ে যায়, মানে তার বাবা মারা যায়। মানে তার বাবাকে শাহানাজ বলে একজন মেরে দেয়, আমি সেটা আগের রিভিউতেই বলেছি। তো তারপর তার বাবা কীভাবে যে মানে তার আব্বা হয়ে ওঠে, মানে গাজী রাকায়েত তার আব্বার চরিত্রে কেন মনে করছে বাবার চরিত্রে, সে মানে শাকিব খান জানতে পারে গাজী রাকায়েত পুলিশের কাছে গিয়ে শাকিব খানের নামে, তুফানের নামে সব বলে দিয়েছে। তুফান কিন্তু গুলি করতে মানে লোকনাথদের ক্যারেক্টারটাকে বলে ফার্স্টে গুলি করতে, সে কিন্তু গুলি করে মানে করতে পারছে না, কিন্তু তুফানের ক্যারেক্টারটা গুলি করতে কিন্তু একবারও হাত কাঁপায়নি, বারবার যেভাবে গুলিটা করলো আউটস্ট্যান্ডিং। আর হাসপাতালের যে সিনসটা যেখানে একটা ওয়ান টেক শট রয়েছে সেটাও কিন্তু দারুণ। এবং হাসপাতালে যে ওয়ান টেক শটটা রয়েছে এই শটটা কিন্তু দারুণ। হাসপাতালের ওয়ান টেক শটটাকে নিয়ে এখানে কথা বলতে হবে। ওয়ান টেক শটটা কিন্তু হেভি লেগেছে, হেভি। আর যদি কী বিষয়ে কথা বলি সেটা হলো শান্তর চরিত্র। শান্তর চরিত্রটা কিন্তু ভীষণ ইনোসেন্ট একজন চরিত্র। লোকনাথদের ক্যারেক্টারটা খুবই একজন ভালো, মানে ক্যারেক্টারটা খুব ভালোভাবে এস্টাবলিশড হয়েছে। এবং আমার যেটা এখানে নেগেটিভ লাগলো সেটা হলো রাজ বাসু এবং বিশ্বজিৎ ঘোষ, এই দুজন শাকিব খানের ছায়াসঙ্গী, সুলতান আর এটা হলো কি বলে সুলেমান, এই দুজনের ক্যারেক্টারের কিন্তু যে প্রচুর গুরুত্ব রয়েছে এটা তো পরের পার্টে বোঝা যাবে, বাট এই পার্টে কিন্তু অতটা বোঝা যায় না। লাস্টে শাকিব খান যখন বাঘের মাথায় হাত বোলাচ্ছে, লিখছে তুফান টু লুটিং, মারাত্মক লাগছে, মারাত্মক। আর তুফান 2 আসছে, সেখানে আরও ব্যাপার ক্লিয়ার হবে। এবং কথা বলতে হবে যে শাকিব খানের একটা ডায়লগ যখন শাকিব খান শান্তকে বলে যে মিমি চক্রবর্তীর যে ক্যারেক্টারটা সূচনা সেটা কিন্তু আমার, তুই গিয়ে ঘাপলি করিস না, মানে তার সঙ্গে ঘনিষ্ঠতা রাখতে বারণ করছে, কারণ বিকজ অফ সেই ক্যারেক্টারটা কিন্তু শাকিব খানের। এবং সেখানেই কিন্তু শাকিব খান মানে মিমি চক্রবর্তী না বুঝতে পেরে বলে ফেলে একটা কথা, সেগুলো আমি এই ভিডিওতে লিক করব না, সেটা লিক করা আমার উচিত না। তারপর যদি কথা বলতে হয় যার অভিনয় রজত গাঙ্গুলিকে আমরা এখানে দেখতে পেলাম। রজত গাঙ্গুলির যে ক্যারেক্টারটা এখানে রয়েছে, পলিটিক্যাল পার্টির নেতা, বিরোধী দলের নেতা। আর শাকিব খানের প্রথমের যে এন্ট্রিটার কথা বলতে হবে, যেন মেশিন গানে প্রত্যেককে মারলো এবং মাঝে ওই সিনটা রয়েছে, শাকিব খান যেভাবে প্রত্যেককে এক একজনকে গুলি করে মারলো ওই সিনটা। এবং তার মধ্যে এখন শাকিব খানের হাতে পুরো দেশ চলে এসছে, এবং শাকিব খানের ক্যারেক্টারটা যে কী করতে পারে সেটা দেখার জন্য পরের পার্টের জন্য অপেক্ষায় রইলাম। তো আমার সিনেমাটা কিন্তু দুর্দান্ত লেগেছে। আমি বললাম যে 90 কিলোমিটার জার্নি করে আসার পর আমার কিন্তু সিনেমাটা দেখে কোনো জায়গায় বোর ফিল হয়। তো আমি জাস্ট একটা কথাই বলবো যে তোমরা হলে গিয়ে প্লিজ সিনেমাটা দেখো, তোমাদের কিন্তু প্রত্যেকের ভালো লাগবে। এটা একটা মাস কমার্শিয়াল সিনেমা,
একটা মাস কমার্শিয়াল সিনেমা হিসেবে কিন্তু এটা একটা ভালো সিনেমা, একটা গুড সিনেমা বলা যেতে পারে। এটা কিন্তু একটা ভালো বাংলা সিনেমা বলা যেতে পারে, যেটা অনেক দিন বাদে কিন্তু এই ধরনের একটা বাংলা কমার্শিয়াল সিনেমা দেখলাম। কমার্শিয়াল যে শর্টগুলো দেখলাম, একটা শান্তর ক্যারেক্টারের সাথে একটা হ্যান্ড টু হ্যান্ড অ্যাকশন সিকোয়েন্স হয়েছে, মিশা সওদাগরের সাথে কুস্তির লড়াইটা, শাকিব খান যেভাবে তার ঘাড় মটকে দিল, ভাই আউটস্ট্যান্ডিং লাগলো। ওভারঅল এই সিনেমাটা একটা গুড ওয়াচ ফিল্ম। তোমরা যদি দেখতে চাও প্লিজ দেখো, আর চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, ফেসবুক পেজে ভিজিট করলে পেজটাকে ফলো করে দাও। তো বাই।